দমনপীড়ন ও হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীকে 12 মার্কিন সিনেটের চিঠি। বাংলাদেশ নিয়ে নিজেদের অবস্থান জানালো মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর থাকছে নতুন নির্বাচনের তারিখ জানালো নির্বাচন কমিশন। শেষে দেখবেন দেশকে ধ্বংসের মুখে ছেড়ে ভারতের কাছে দেশ বিক্রি করে পালাবে হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদন। বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে শেখ হাসিনা এমন এক মাত্রায় নিয়ে গেছে যেখানে কেবল সরকার নয়, তাকে বিরোধী দলও ঠিক করে দিতে হয়। তার কর্তৃত্ববাদ স্বৈরাচার হিসেবে মূল্যায়নও আছে। বাংলাদেশে উত্তর কোরিয়া, রাশিয়া, চীনের আদলে একক কর্তৃত্বের নির্বাচন ও শাসন কায়েম হয়ে যাচ্ছে বলে সমালোচনা তো আছেই। তার বিপক্ষে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনের আগে থেকে ধারা দুটি স্পষ্ট। নির্বাচনের আগেই বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্পষ্ট হয়ে ওঠে দুটি পক্ষ। পশ্চিমা দেশগুলো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক দমনপীড়ন নিয়ে ছিল সোচ্চার। অন্যদিকে চীন, রাশিয়া সহ অন্যান্য দেশের পক্ষ থেকে ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ না করার আহ্বান। নির্বাচনের পরও এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে, সেটা নানা বিবৃতিতেই স্পষ্ট। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বা সম্পর্ক গভীর করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বেশ কিছু পদক্ষেপ রয়েছে এবং তা অব্যাহত থাকবে। এক্ষেত্রে বেসরকারি খাতের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও আছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে একথা বলেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল। তার কাছে ওই সাংবাদিক জানতে চান, বাংলাদেশে অনুষ্ঠিত গত জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক সহ এ অঞ্চলে অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গাঢ় করার জন্য সুনির্দিষ্ট কী পদক্ষেপ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র? ওই সাংবাদিকের এই প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গাঢ় করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু ধাপ বা পদক্ষেপ আছে এবং তা অব্যাহত থাকবে। আপনি হয়তো এর আগে আমাকে বলতে শুনে থাকবেন, বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী ছিল গত বছর। বিভিন্ন ক্ষেত্রে এটা অব্যাহত থাকবে, বিশেষ করে জলবায়ু বিষয় সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো। এসব খাতে আমরা বিশ্বাস করি সম্ভাবনা আছে। অবশ্যই বেসরকারি খাতের সঙ্গেও আমাদের যুক্ত হওয়ার সুযোগ আছে। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 12 জন সিনেটর। তারা যৌথভাবে স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তাতে প্রফেসর ইউনূসকে বিদ্যমান হয়রানি বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারের সমালোচকদের টার্গেট করে বিচার ব্যবস্থার যে লঙ্ঘন করা হয়েছে বিস্তৃতভাবে সে ধারা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারীরা লিখেছেন, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এসব মামলায় প্রক্রিয়াগত ত্রুটির বিষয় তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র। এই সম্পর্কে আছে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় এবং অভিন্ন স্বার্থের বিষয়ে বহুজাতিক সহযোগিতা। প্রফেসর ইউনূসের হয়রানি বন্ধ করে এবং অন্যদেরকে সরকারের সমালোচনা করার ক্ষেত্রে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিলে এই গুরুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে। অন্য যেসব দেশে গণতন্ত্রের বাধা আছে, মুক্ত মত প্রকাশে বাধা আছে, তাদের বিরুদ্ধে অব্যাহতভাবে কথা বলে যাচ্ছে ডিক ডারবিন। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে জাতীয় পার্টির দৃশ্যপট। দলটির অন্দরে চলছে নানা সমীকরণ। জাতীয় নির্বাচনের পর নয়া সমীকরণের দলটি। ভোটে দুরবস্থা, সরকারের সঙ্গে সমঝোতা সহ নানা বিষয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ, হতাশা বেড়েছে। এমনকি দলের এমপি প্রার্থীদের অনেকে দলীয় রাজনীতি নিয়ে দোটানায় পড়েছেন। কেউ কেউ এলাকায় নেতাকর্মীদের ধরে রাখতে পারছেন না। নির্বাচনের পরপরই এমন ক্ষোভ বিক্ষোভের জেরে দল থেকে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সিনিয়র নেতাও আছেন। সামনে আরও অনেকে বহিষ্কৃত হতে পারেন এমন হুঁশিয়ারিও দিয়ে রাখা হয়েছে। এই অবস্থায় বহিষ্কৃত ও দলীয় সিদ্ধান্তে হতাশ নেতাকর্মীরা একজোট হওয়ার চেষ্টা করছেন। তাদের অনেকে রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ করছেন, কারণ নির্বাচনের কৌশলে রওশন এরশাদপন্থী নেতাদের কোণঠাসা করা হয়েছিল দলের তরফে। এই পক্ষের কেউ নির্বাচনেও দলীয় ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। এমন অবস্থায় ক্ষুব্ধ ও বঞ্চিত নেতাকর্মীরা ফের রওশন এরশাদকে সামনে আনতে চাইছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু তারা বলছেন না। নেতাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টির অস্তিত্ব ধরে রাখা কঠিন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রশ্নে জাতিসংঘের ঘোষিত অবস্থানে একটিও পরিবর্তন আসেনি, এমনটাই সোমবার ফের জানালেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। নবনির্বাচিত সরকারকে পথ পাল্টে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি বাংলাদেশের বৈশ্বিক প্রতিশ্রুতি নবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। 7 জানুয়ারির বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন দীর্ঘ এক বিবৃতিতে জাতিসংঘের এমন অবস্থায় রীতিমতো শোরগোল ফেলেছিল দেশের রাজনীতি এবং কূটনৈতিক অঙ্গনে। ভলকার তুর্কের সেই বিবৃতিকে ভোট প্রশ্নে জাতিসংঘ তথা পশ্চিমা দুনিয়ার পর্যবেক্ষণ হিসেবে দেখা হয়। নির্বাচনকে সামনে রেখে বিরোধী নেতাকর্মী
নেতাকর্মীকে গ্রেপ্তার তথা ভিন্নমত দমনে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার প্রধান খোলাসা করেই তার বিবৃতিতে বলেন, সহিংসতা এবং বিরোধী প্রার্থী ও সমর্থকদের দমনপীড়নের ফলে 7 জানুয়ারির ভোটের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটকে ঘিরে যা ঘটেছে তার তদন্ত দাবি করে জাতিসংঘ, কিন্তু সেই বিবৃতি নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় গত সপ্তাহে পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি লেখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। প্রশ্ন ওঠে, তাহলে কি নির্বাচন নিয়ে জাতিসংঘ তার আগের বক্তব্য এবং অবস্থান থেকে সরে গেল? এ নিয়ে সোমবার নিউ ইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিকের দৃষ্টি আকর্ষণ করেন জাস্ট নিউজ সম্পাদক এবং জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি। জবাবে ডুজারিক বলেন, না, তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন। বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানকে পুনর্নির্বাচিত হলে মহাসচিব যেভাবে চিঠি পাঠান এটা তেমনভাবে পাঠানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই পোডিয়াম থেকে জাতিসংঘের তরফে যা বলা হয়েছে এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যা বলেছেন সে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আমাদের বন্দী করে রেখেছ, তাতে কি? এখানেও লড়াই চলবে, কারাগারেও অব্যাহত থাকবে বিপ্লবী কর্মকাণ্ড, হয়তো অন্য পথে অন্য পন্থায়। মুক্তি চায় গণতন্ত্রের। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর মহানগর উত্তর যুব দলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের একটি ব্যানারে এমনটি লেখা। মিরাজের ছবি দিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবিতে অনেকগুলো ব্যানার ঝুলছে পার্টি অফিসের বাইরে। এসব ব্যানারের নিচে ঢাকা মহানগর উত্তর যুবদল লেখা। ঢাকা মহানগর উত্তরের ঢাকা 16 সংসদীয় আসনের বিএনপি নেতাকর্মীরা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের মুক্তির দাবি করে ব্যানার টানিয়েছিলেন। শুধু সাজ্জাদুল মিরাজ আর আমিনুল হক নন, বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ সহযোগী অনেক সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবি করে মুক্তি চাই ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশের এলাকা। নতুন ও পুরাতন বিভিন্ন মামলায় বছর জুড়েই গ্রেপ্তার করা হয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। তবে 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশ বিএনপি সংঘর্ষের পর ডজন ডজন মামলায় শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির একাধিক নেতা সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের শীর্ষ নেতারা গ্রেপ্তার হন। বাদ যাননি মাঝারি ও নিচের সারির নেতাকর্মীরা। এসব নেতাকর্মীদের অনেকেই এখন কারাবন্দী। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন শেষ করতে চায় নির্বাচন কমিশন। স্থানীয় সরকারের এ ভোটে ইলেকট্রনিক ভোট মেশিন অর্থাৎ ইভিএম পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা রয়েছে কমিশনের। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এসব পরিকল্পনার কথা জানান।